রুদ্রের ভার্সিটি বাসা থেকে প্রায় ১.৫ ঘন্টা দূরত্বে। সেজন্য সে বাইক ব্যবহার করে। দারুচিনি দ্বীপ থেকে আসার পর বন্ধুদের সাথে আর আড্ডা দেওয়া হয়নি। আজকেই দ্বিতীয় ইয়ারের ক্লাস শুরু তাদের। তীব্র আগ্রহ নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে রুদ্র যখন বাইকে বসে মাথায় হেলমেট পরছিল, তখনই কাঁধে স্কুল ব্যাগ নিয়ে দুবেনি নাচিয়ে হেলেদুলে এসে দাঁড়ালো তটিনী। রুদ্র হেলমেট পরে নিয়ে বলল, স্কুলে যাচ্ছিস? তটিনী নাক ফুলিয়ে বলল, স্কুল ড্রেস পরে কি মানুষ টয়লেটে যায় নাকি? রুদ্র নিজের মুখ সামলে নিল। কোনো বাক্যব্যয় না করে বাইক স্টার্ট দিতেই তটিনী চট করে পেছনে বসে পড়ল। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, পেছনে বসেছিস কেন? তো কি সামনে বসব? আমার আপত্তি নেই, হিন্দি সিনেমায় নায়িকারা সামনে বসে। আমি দেখেছি। তটিনীর নির্লিপ্ততা উত্তরে রুদ্রের গলা শুকিয়ে গেল। হালকা কেশে বলল, তুই বাড়ির গাড়ি দিয়ে স্কুলে যা। তটিনী মন খারাপ করে বলল, আজ আমার বান্ধবী ললিতা স্কুলে যাবেন না রুদ্র ভাই। সেজন্য আমার একা যেতে ভালো লাগছে না। তুমি প্লিজ পৌঁছে দাও। তো গাড়িতে যা না, ড্রাইভার চাচা পৌঁছে দিবে। তটিনী মুখ ছোট করে বলল, গাড়িতে যেতে ভালো লাগে না সব সময়। ললিতার সাথে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি হয়েছে ললিতার? তটিনী মুখ কাঁদো কাঁদো করে বলল, ওর অনেক জ্বর রুদ্র ভাই। রুদ্র গম্ভীর স্বরে বলল, ধরে বসো, তোকে পৌঁছে দিয়ে আমাকে ভার্সিটিতে যেতে হবে। রুদ্র নিজের হেলমেট খুলে তটিনীকে পরিয়ে দিল। তারপর বাইক পুনরায় স্টার্ট দিল। তটিনী পেছনে থেকে শক্ত করে দুহাত দিয়ে ধরে বলল, এত আস্তে চালাচ্ছেন কেন? আরও জোরে চালান। রুদ্র স্পিড বাড়ালো। হাওয়ায় বেগে ছুটতে লাগলো বাইক। তটিনী এক হাত দিয়ে রুদ্রের চুল মুঠো করে ধরল। রুদ্র তৎক্ষণাৎ বাইক থামিয়ে নিল। দাঁত কিরমিরিয়ে বলল, তোকে আমাকে ধরে বসতে বলেছি। চুল ধরে বসতে বলিনি ফাজিল। তটিনী চোখমুখ কাচুমাচু করে বলল, না ধরলে পড়ে যেতাম তো। ভয় করছিল। তাহলে বললি কেন স্পিড বাড়াতে? বেয়াদব মহিলা একটা। তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আমি মহিলা নই রুদ্র ভাই। আমি তো মেয়ে। রুদ্র কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিল। তটিনীর স্কুলের সামনে নামিয়ে দিয়ে স্পিড বাড়িয়ে হাওয়ার বেগে ছুটে গেল। তটিনী সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, এর ভাব। গোধূলি বিকেল। তটিনী বাসায় ফিরে ১টার দিকে। মাঝে মধ্যে তো ১২:৩০টার মধ্যে চলে আসে। সেই মেয়ে আজ বিকেল হয়ে গেল তবুও এখনো বাসায় আসেনি। ব্যাপারটা চিন্তার না? অবশ্যই চিন্তার। ইতিমধ্যে হুলস্থুল পড়ে গেছে তটিনীর বাড়ির মধ্যে। রোবা নাহার কেঁদে কেটে একাকার। ঈশানী কান্না আটকে রেখে তাহের ও তাহসিনকে লাগাতার কল করছেন, কিন্তু কেউই ফোন রিসিভ করছেন না। আজ রুদ্রও বাসাতে ফেরেনি। রাজ ও তুরফান আজ মাঠে খেলতে যায়নি। এক কোণে মন খারাপ করে দাঁড়িয়ে আছে।
দুজন মিলে তটিনীর বান্ধবী ললিতার বাড়িতে খোঁজ নিয়েছে, কিন্তু ললিতা আজ স্কুলে যায়নি জ্বরের কারণে। স্কুলের টিচারদের থেকে কিছু জানা যায়নি। তারা যথাসময়ে স্কুল ছুটি দিয়ে দিছে। তারপর কে কোথায় গেছে সেটা তারা জানে না। ঈশানী হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। তার চঞ্চল মেয়েটি ছাড়া বাড়িটা খা খা করছে। আহাজারি করে বললেন, কোথায় গেলি মা? তটিনী, ফিরে আয় সোনা, মা তোকে আর বকব না। রোবা নাহার চোখের জল মুছে তাসিন ইরফানকে কল দিলেন। এইবার কল রিসিভ হল। ধরেছে তাসিন ইরফানের অ্যাসিস্ট্যান্ট। বলল, তারা দুজন মিটিংয়ে রয়েছেন। রোবা নাহার রেগে চিৎকার করে বললেন, তোমার স্যারকে গিয়ে বলো তার মিটিং থেকেও জরুরি কিছু এদিকে শেষ হয়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি ভড়কে গিয়ে বলল, আমি এক্ষুনি স্যারকে ইনফর্ম করছি ম্যাম। তার ঠিক 3 মিনিটের মাথায় তাহসিন ইরফান ফোন ব্যাক করলেন। তড়িৎ গতিতে বললেন, কি হয়েছে রোবা? রোবা নাহার রাগে ফেটে পড়লেন। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা দুভাই থাকো তোমাদের মিটিং নিয়ে। এদিকে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। তোমাদের তো কিছু না, তোমরা তো জন্ম দিয়েই রেহাই পেয়ে গেছ। আমার মেয়ের কিছু হলে আমি তোমাদের দুভাইকে দেখে নিব। ইরফান কল লাউঞ্জে ছিল। তাহের ইফফাত তড়িঘড়ি করে ফোন ক্যারে নিয়ে বললেন, মানে কি হয়েছে ভাবি? আমার মেয়ে কোথায়? রোবা নাহার কল কেটে দিলেন। আধা ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছালেন দুভাই। নিজের স্ত্রীদের সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা তাদের। মেয়ের চিন্তায় পাগল পাগল অবস্থা সবার। দুভাই মিলে কোনো জায়গা বাদ রাখেননি। যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে জিজ্ঞেস করেছেন তটিনী গিয়েছে কিনা। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই বাড়িতে কান্নার রুল পড়ল। চিৎকার করে কাদার আহাজারি শোনা যাচ্ছে শুধু। তুরফান ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। বহুদিন পর ভার্সিটিতে গিয়ে নোট কালেক্ট করতে করতে ও বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে রুদ্র বাড়িতে পা রাখল সন্ধ্যার দিকে। কান্নার শব্দ কানে যেতেই বুক ছ্যাট করে উঠল তার। বাইক ফেলে দৌড়ে এসে ঢুকল বাড়িতে। মেঝেতে বসে ঈশানীর মাথায় পানি ঢালছেন রোবা নাহার। রুদ্র শুকনো ঢুক গিলে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? রোবা নাহার হেঁচকির কারণে কথা বলতে পারছেন না। রুদ্র চারিদিকে তাকাল। তটিনী ছাড়া সবাই উপস্থিত। নিজের বাবা চাচাকে সোফায় মাথা নিচু করে বসে থাকতে দেখে তার মাথা ঘুরে গেল। মনে মনে প্রার্থনা করল সে যা ভাবছে তা যেন সত্যি না হয়। তুরফান ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। রাজ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বুড়িকে খুঁজে পাচ্ছি না ভাইয়া। ও আজ বাসায় আসেনি। আমরা সব জায়গায় খুঁজেছি। রুদ্র বুকে হাত চেপে ধরল। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলে খোঁজ নিসনি তোরা? বাসায় আসেনি মানে কি? তোরা দুটো বাসায় থাকতে ও কিভাবে বাসায় আসে না? তোরা ওকে দেখে রাখতে পারিসনি? রুদ্র মেঝেতে বসে পড়ল। রোবা নাহার রুদু বলে চিৎকার করে উঠলেন। তার হার্ট ফুটবল ছেলেটির শেষে হার্ট অ্যাটাক না হয়ে যায়। রুদ্র মুখ নিচু করে বলল, আমাকে জানানো হয়নি কেন মা? রোবা নাহার শাড়ির আঁচল দিয়েও চেপে ধরে বললেন, তোর হার্ট ফুটবল রুদু। দেখেছিস এখনই কেমন করছিস? কিভাবে তোকে আমি জানাতাম বল?
রুদ্র চোখের জল ছেড়ে দিল। ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে বলল, আমি ওকে নিজে সকালে স্কুলে দিয়ে গেছি। তোমরা ওর একটু খেয়াল রাখতে পারলে না? এখন আমি ওকে কথায় খুলিব না। রুদ্র পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। তাহের, ইরফাত ও তাহসিন ইরফান আবারও বের হলেন খুঁজতে। রুদ্রদের হাসি খুশি বাড়িটি কয়েক ঘণ্টাতে বিধ্বস্ত রূপ ধারণ করল যেন। বাইকের গতি বাড়িয়ে ছুটে চলেছে রুদ্র। একের পর এক জায়গায় গিয়ে উইশি বলে চিৎকার করে ডাকছে। খুঁজতে খুঁজতে একসময় রাস্তার পাশে বুকে হাত চেপে বসল সে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আগুন জল। রুদ্র মুখ তুলে আকাশের দিকে তাকাল। অনুনয় করে বলল, ওকে ফিরিয়ে দাও গড। যেখানেই থাকে যেন সুস্থ থাকে। ওকে দেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ। রুদ্রকে এ মুহূর্তে কি বলা যায়? এত যন্ত্রণা সবকিছু কি শুধু একজন কাজিনদের জন্য, নাকি গভীরে রয়েছে অমূল্য কোনো অনুভূতি? রাত ৮টা। রুদ্রদের হৈ হৈ করা বাড়িটা আজ নিস্তব্ধতায় মুড়িয়ে গেছে। মেঝেতে উদাসীন হয়ে বসে আছে সকলে। ২৪ ঘণ্টা না গেলে থানায় জিডি করা যাবে না। রাজ ও তুরফান যেন আজ সবার চেয়ে বড় হয়ে গেছে। শরবত করে এনে রুদ্রকে ও নিজের বাবাদের দিয়ে বলছে, তোমরা তো সারাদিন বাহিরে ছিলে, এটা খেয়ে নাও, হালকা লাগবে। রুদ্র নির্নিমেষ তাকিয়ে রইল, শুধু শরবতের গ্লাস হাতে নিল না। তটিনীর মামারা রওনা দিয়েছেন ইতিমধ্যে। তাহের, ইফফাতের গোষ্ঠীর সবাই হয়তো এতক্ষণে অর্ধেক চলে এসেছেন। রুদ্র যখন উদাসীন হয়ে মেঝেতে তাকিয়ে, তখন বিকট শব্দে বেজে উঠল তার মুঠোফোন। রাজ ডেকে বলল, ভাইয়া তোমার ফোন বাজছে। রুদ্র পকেট থেকে ফোন বের করে আননোন নাম্বার দেখে রিসিভ করল। কানে নিতেই ভেসে এলো চিরপরিচিত কণ্ঠস্বর। রুদ্র ভাই, হসপিটালে আসুন না একটু, আমাকে এসে নিয়ে যান। মা বাবা নিশ্চয়ই চিন্তা করছে, অনেক লেট হয়ে গেছে তো। রুদ্র কথা বলতে চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে স্বর এলো না। অগত্যা লাউঞ্জে দিয়ে মোবাইল নিজের বাবার দিকে এগিয়ে দিল। তাহসিন ইরফান অবাক হয়ে বললেন, হ্যালো। তটিনী নাক ফুলিয়ে বলল, ও বড় বাবা, নিতে আসো আমায়, আমি আটকে গেছি তো। রোবা নাহার তৎক্ষণাৎ মোবাইল কেড়ে নিলেন। বললেন, কোথায় তুই তটিনী মা? তটিনীর গলা ভেসে এলো, আমি হসপিটালে আটকে গেছি বড় মা। রুদ্র ভাইকে পাঠাও জলদি। কোনো হসপিটাল মা? তটিনী হসপিটালের নাম বলে রেখে দিল। রোবা নাহার রুদ্রের দিকে তাকালেন। রুদ্র মাথা নাড়িয়ে না করল। অগত্যা তাহের ও তাহসিন বের হলেন নিজেদের মেয়েকে আনতে। রোবা নাহার বরফ এনে রুদ্রের বুকে মালিশ করে দিতে দিতে বললেন, চিন্তা নেই রুদু, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মেয়েটিকে আমরা বকে দিব। কিরকম চিন্তায় ফেলেছিল আমাদের। মুখ বন্ধ করে নির্বাক হয়ে বসে আছেন ঈশানী। রাজ ও তুরফানের মুখে হাসি ফুটেছে। দুজন খুশিতে কেঁদে ফেলল। ৪০ মিনিটের মাথায় বাড়িতে প্রবেশ করল তটিনী। বাড়ির প্রাণ ফিরে পেয়ে রোবা নাহার দৌড়ে আসলেন। বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। তটিনী মন খারাপ করে বলল, কেঁদো না বড় মা। কিছু হয়নি তো। রোবা নাহার চুলের ভাঁজে চুমু খেয়ে বললেন, একটা খবর কেন দিসনি মা?
তুই হসপিটালে কি করছিলি? তটিনীর মাথায় ব্যান্ডেজ করা। ঈশানী সোফা থেকে হাত মেলে দিলেন। তটিনী দৌড়ে নিজের মায়ের কাছে গেল। বলল, আমি সরি মা, আর দুষ্টুমি করব না। তাহের ইফফাত সোফায় বসতে বসতে বললেন, তোমার মেয়ে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসছিল। রিকশার সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে পড়েছিল, পাশের হসপিটালে নিয়ে গেছিল লোকজন। সন্ধ্যার দিকে জ্ঞান ফিরে। বাড়িতে গাড়ি রেখেছি কি জন্য? গাড়ি থাকতে যদি দৌড়ে দৌড়ে যাতায়াত করতে হয় তো আমি কালকে গাড়ি ভেঙে ফেলব। মনে থাকে যেন। বলেই তাহের ইফফাত নিজের রুমে চলে গেলেন। তটিনী ঠোঁট উল্টে বলল, আমি আর দৌড়াদৌড়ি করব না। রোবা নাহার রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, সবই ঠিক আছে রে মা। তোর বাপ মায়ের গোষ্ঠী আসতেছে। রান্না চাপাই গিয়ে। তটিনী ফিক করে হেসে বলল, ওমা ওরাও খবর পেয়ে চলে আসছে। ঈশানী মেয়ের কপালে হাত রেখে বললেন, অনেক রক্ত গেছে নিশ্চয়ই। আরও করিস শয়তানি, আরও দৌড়াদৌড়ি করিস তুই। ঈশানী রান্নাঘরে চলে গেলেন। তটিনী রাজ ও তুরফানের দিকে তাকিয়ে বলল, তোদের চোখমুখ ফুলে আছে কেন? বাপরে, তোরাও কেঁদেছিস? রাজ ও তুরফান দৌড়ে এসে দুদিক থেকে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমন করিস না। কয়েক ঘন্টায় সবার কিরকম অবস্থা হয়েছে দেখ। ভাইয়া তো অসুস্থ হয়ে গেছে। তটিনী এবার চোখ তুলে মেঝেতে মাথা নিচু করে বসা রুদ্রের দিকে তাকাল। সোফা থেকে নেমে রুদ্রের পাশে বসে পড়ল। রুদ্র চোখ তুলে তাকাতেই তটিনী হাসল। রুদ্র নিজেও মুচকি হাসল। তটিনী কানে ধরে বলল, আমি অনেক সরি রুদ্র ভাই। আর এমন হবে না। রুদ্র নাক টেনে বলল, কাছে আয়। তটিনী রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল, আমি ভেবেছি আপনি রাগ করবেন। ওমা, আপনি দেখি হাসছেন। রুদ্র তটিনীর কপালে হাত ভুলিয়ে বলল, অনেক লেগেছে না তোর? তটিনী ঠোঁট উল্টে বলল, অনেক। রুদ্র পকেট হাতড়িয়ে চকলেট বের করে দিয়ে বলল, বিকেলে কিনে রেখেছিলাম তোর জন্য। তটিনী দাঁত বের করে হেসে চকলেট নিয়ে নিল। 5টা চকোলেটের মধ্যে 2টো রাজ ও তুরফানকে দিয়ে একটা রুদ্রকে দিয়ে বলল, আপনিও খান। বাবা বলেছে আপনি আমাকে অনেক খুঁজেছেন। এনার্জি পাবেন এটা খেলে। রুদ্র চোখে জল নিয়ে হাসল। তটিনী চকোলেট মুখে দিয়ে বলল, আমি তো এখন অসুস্থ। অসুস্থ রোগী কি স্কুলে পড়তে যায় রুদ্র ভাই? রুদ্র মাথা নাড়িয়ে না বলল। তটিনী দাঁত বের করে বলল, সেজন্য আমিও যাব না। এই ফাঁকে চলুন কোথাও ঘুরতে যাই। হ্যাঁ। রুদ্র নির্মিমেষ চোখে তটিনীর চোখের দিকে তাকিয়ে রইল। তটিনী ঢুক গিলে বলল, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? রুদ্র এক হাত দিয়ে তটিনীকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তোর তো ধান্দা ভালো না। অসুস্থ হয়েও তার ফায়দা তুলছিস। ধান্দাবাজ একটা। তটিনী ঠোঁট উল্টে বলল, আমি বলেছি নাকি? ডাক্তার বলে দিয়েছে অসুস্থতার সময় ঘোরাফেরা করলে মন ভালো থাকে। রুদ্র চুল এলোমেলো করে দিয়ে বলল, ঠিক আছে নিয়ে যাব। রোবা নাহার রান্নাঘর থেকে বের হয়ে বললেন, তোর চিন্তায় সবার খারাপ অবস্থা হয়েছিল। রুদুর বুকে ব্যথা করছিল। তোকে পাওয়ার পর সুস্থ হয়ে গেছে। আমাদের এত কাঁদানোর জন্য তোকে কি করা উচিত বলতো? তটিনী মুখ গুমরা করে বলল, আমি কি ইচ্ছে করে কাঁদিয়েছি? রুদ্র মানা নাড়িয়ে বলল, একদমই না।
মা তুমি ওকে আর দোষ দিও না, বেচারি মাথা ফাটিয়ে বসে আছে, ওর জন্য শাকসবজি রান্না করো। অনেক রক্ত চলে গেছে নিশ্চয়ই? তটিনী হাত দিয়ে দেখিয়ে বলল, এত এত গেছে রুদ্র ভাই। রুদ্র বলল, উঠে দাঁড়া, আমাকে টেনে তুল। তটিনী উঠে দাঁড়াল। যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে টেনে তুলতে চেষ্টা করল রুদ্রকে, কিন্তু এক চুলও পারল না। রুদ্র নিজ থেকে উঠে দাঁড়াল। তটিনীর কাঁধে হাতের ভর দিয়ে বলল, রুমে নিয়ে চল। তটিনী সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, আপনার অনেক খারাপ লাগছে রুদ্র ভাই? ডাক্তার ডাকি? রুদ্র হেসে বলল, লাগবে না, ঠিকই আছি। রুদ্রকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে তটিনী দাঁড়িয়ে রইল। রুদ্র চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইল। তটিনী মিনমিন করে বলল, আপনার কি মাথা যন্ত্রণা করছে রুদ্র ভাই? টিপে দেই। রুদ্র কোনো শব্দ করল না। তটিনী নিজ থেকে মাথার কাছে বসে হাত বাড়িয়ে মাথা টিপে দিতে লাগল। রুদ্র চোখ বন্ধ রেখেও মুচকি হাসল। তটিনীর কোলে বালিশ রেখে সেখানে মাথা রেখে বলল, এবার টিপে দে বুড়ি। তটিনী মন খারাপ করে বলল, আমি বুড়ি নই। রুদ্র ঠোঁট চেপে হাসল। তটিনী কাঁদো কাঁদো স্বরে বলল, আমি বুড়ি নই রুদ্র ভাই। রুদ্র চোখ মেলে বলল, তুই বুড়ি নোস, তুই মাইয়া। এবার দে, মাথা টিপে দে। তবুও কাঁদিস না, আর সহ্য হচ্ছে না, মেরে ফেলব এবার। তটিনী নাক ফুলিয়ে নিজের কাজ করতে লাগল। রুদ্র ঘুমে তলিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, সরি উইশি। তটিনী সেটা শুনে ফেলল, নাক ঠিকঠাক করে মুচকি হাসল। যাক, তার রুদ্র ভাই আর রেগে নেই। তটিনীর কাজিন মহলে ভরে গিয়েছে বাড়ি। রাত তখন 10টা। চিৎকার চেঁচামেচিতে রুদ্রের কান ঝালাপালা হয়ে গেছে। সবচেয়ে বেশি তটিনীর গলায় বেশি শোনা যাচ্ছে। রুদ্র মাথা চেপে ধরে উঠে বসল। ভার্সিটি থেকে এসে এখনো ফ্রেশ হওয়া হয়নি তার। শরীর ম্যাচ ম্যাচ করছে। রুদ্র একটানে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলল। হেলে দুলে ওয়াশরুমে ঢুকল শাওয়ার নিতে। তটিনীর কাজিন মহল তেমন বড় না। তটিনীর মা ঈশানীর এক বোন রয়েছে, যিনি ঈশানীর ছোট। তারই দুটো বাচ্চা ছেলেমেয়ে রয়েছে যারা তটিনীর সাথে বর্তমানে হৈহুল্লোড় করছে। বাকি রইল রুদ্রের গোষ্ঠী। রুদ্র ও তটিনীর বাবার দিক থেকে আবার গোষ্ঠী ভীষণ বড়। রুদ্র ও তটিনীর দাদা ছিলেন বিরাট বড়লোক। বাড়িধারায় তার বিশাল পরিত্যক্ত বাড়ি রয়েছে, যেটাতে কেউ থাকে না। পুরান আমলের হওয়ায় সেটাতে কারো তেমন যাতায়াত নেই। রুদ্রের বাবা চাচা ভেবে রেখেছেন ওটা পুনরায় মেরামত করে এতিমখানা বানাবেন। তাহসিন ইরফানের চাচাতো ভাইবোন রয়েছেন 2 জন। তাদের ছেলে মেয়ে আবার 5 জন। একজনের 2 ছেলে 1 মেয়ে, আরেকজনের 1 ছেলে 1 মেয়ে। চাচাতো ভাইয়ের নাম আশফাক আহমেদ, তার ছেলেদের নাম আশার আহমেদ ও আশফি আহমেদ। মেয়ের নাম আলপনা আহমেদ। আশার অনার্স শেষ করে মাস্টারের প্রস্তুতি নিচ্ছে। আশফি অনার্স 2nd ইয়ারে পড়ে। আলপনা ইন্টার শেষ করে অনার্সে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে। তাহসিন ইরফানের চাচাতো বোনের নাম আশারিয়া আহমেদ। স্বামীর নাম ওবায়দুল দেওয়ান। তার 1 ছেলে ও 1 মেয়ে। নাম শশী দেওয়ান ও শিশির দেওয়ান। শিশির রাজ ও তুরফানের সমবয়সী। শশী আশফির মতোই অনার্স অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে।
এই হল রুদ্র ও তটিনীর গোষ্ঠীর ডিটেইলস। রুদ্রদের ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন সবাই। কতদিন পর ভাই বোন একসাথে। রোবা, নাহার ও ঈশানী একের পর এক নাস্তা পানি তৈরি করছেন। আশারিয়া আহমেদের যত্নের কোনো ত্রুটি রাখছে না কেউ। যতই হোক 3 ভাইয়ের মধ্যে এক বোন সে। আশারিয়া আহমেদ গাজীপুরে থাকেন। আশফাক আহমেদ থাকেন শাহবাগে। তটিনীরা থাকে মিরপুরে। শাওয়ার নিয়ে নিচে নামল রুদ্র। তটিনী তখনও এদিক সেদিকে ছুটছে। সাথে ছুটছে তার খালাতো 2 ভাই বোন। রুদ্র মৃদুস্বরে ধমক দিয়ে বলল, এত দৌড়াদৌড়ি করছিস কেন তোরা? এই তুই না একটু আগে মাথায় সেলাই নিয়ে বাসায় ফিরলি? এত বড় কাণ্ড করেও এখন দৌড়াদৌড়ি করছিস? তটিনী এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে রইল। বাচ্চা দুটো ভয় পেয়ে তাদের মা বাবার কাছে চলে গেছে। তটিনী মিনমিন করে বলল, এত ধমকাচ্ছেন কেন? একটু তো দৌড়েছি। রুদ্র কথা না বাড়িয়ে সোফার দিকে চল গেল। সবাইকে সালাম দিয়ে বসে পড়ল। কাজিনদের সাথে হাই হ্যালো করে রান্নাঘরে ঢুকল। রোবা, নাহার তখন মাংস রান্না করছেন। রুদ্র নিজের হাতে খুন্তি নিয়ে তরকারি নাড়তে লাগল। রোবা নাহার ছেলের কাণ্ডে হেসে বললেন, আমাকে দে, আমি পারব। রুদ্র দিল না, বলল, তুমি বরং সবজি কাটো, আমি দেখছি এটা। শিলা আন্টি কবে গ্রাম থেকে ফিরবেন? তোমার ও চাচি আম্মার উপর অনেক ধকল চলে যাচ্ছে তো। রোবা নাহার শশা কাটতে কাটতে বললেন, অনেক দিন পর বেড়াতে গিয়েছে বেচারি। থাক, আসুক তৃপ্তি ভরে থেকে। আমি আর তোর চাচি সামলে নিতে পারবো, সমস্যা হবে না। রুদ্র মাংস রান্না করে মাছ ভাজতে শুরু করল। তখনই তটিনী ঢুকল রান্নাঘরে। নাক টেনে মাছ ভাজার গন্ধ নিয়ে বলল, আহ, বড় মা, আমাকে মাছ ভাজা দাও, খাবো। রুদ্র গম্ভীর গলায় বলল, বিড়াল নাকি তুই? মাছের গন্ধ পেয়ে চলে এসেছিস? তটিনী মুখ বাঁকিয়ে বলল, কাজ করছেন সেটাই করুন। মালকিনের সাথে তর্ক করতে আসবেন না। রুদ্র ভ্রু কুঁচকে বলল, মালকিন? আর তুই? ফু দিলেই তো উড়ে যাবি। তটিনী ঠোঁট উল্টে বলল, তোমার ছেলেকে বলো আমাকে মাছ ভাজা দিতে, না হলে কিন্তু আমি চিৎকার করব বড় মা। রোবা নাহার হেসে বললেন, দিয়ে দে রুদু, বেচারি অনেক রক্ত খুইয়ে এসেছে। রুদ্র প্লেটে মাছ ভাজা দিয়ে বলল, নে, আর চাইবি না। বিড়াল কোথাকার। তটিনী মাছের প্লেট নিয়ে চলে গেল। রোবা নাহার ছেলের দিকে তাকিয়ে বললেন, শুধু শুধু ওর সাথে লাগিস। রুদ্র কিছু না বলে হাসল। মাছ ভাজা শেষ করে মাছের তরকারি বসিয়ে দিল। ভাত আগেই রান্না করা হয়ে গেছে। রোবা নাহার সবজি কাটার পর রুদ্র সেগুলো টেবিলে নিয়ে রাখতে লাগল এক এক করে। বলা বাহুল্য, রুদ্র প্রায়ই তার মা চাচিকে রান্নায় সাহায্য করে। ঈশানী থালাবাসন পরিষ্কার করে টেবিলে এনে রেখেছেন। আজ রুদ্রদের বাড়িতে এক টেবিলে জায়গা হবে না। এক একজন এক এক জায়গায় বসে পড়েছে খেতে। কেউ সোফায়, কেউ টেবিলে, কেউ বা মেঝেতে। রুদ্র মেঝেতে বসে খাচ্ছে। তার একপাশে বসেছে আশফি ও আশার। সামনাসামনি বসেছে তটিনী, আলপনা ও শশী। শিশির টেবিলে বসে চশমা ঠেলতে ঠেলতে খাচ্ছে। তটিনীর খালাতো কাজিন দুটো নিজের মায়ের হাতে খাচ্ছে। মুরব্বিরা সব টেবিলে। খাওয়া দাওয়ার পাফ চুকিয়ে সবাই এসির পাওয়ার বাড়িয়ে বসে আছেন। আশারিয়া আহমেদ হেসে বললেন, অনেক দিন পর তোমাদের হাতের রান্না খেলাম।
মন্দ লাগল না ভাবি। ঈশানী কোকা কোলা গ্লাসে ঢেলে এগিয়ে দিয়ে বললেন, আপনাদের পেয়ে আমাদেরও অনেক ভালো লাগছে। কতদিন পর সবাই একসাথে। আশফাক আহমেদ দিলখোলা মানুষ। তিনি চট করে বললেন, এই ফাঁকে সবাই মিলে একসাথে একটা ট্যুর দিলে কেমন হয়? লাফিয়ে উঠল তটিনী। চাচার সাথে তাল মিলিয়ে বলল, অবশ্যই অবশ্যই, আমি যাব। ঈশানী মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। তাহসিন ইরফান আধপাকা দাড়িতে হাত ভুলিয়ে বললেন, যেহেতু অনেকদিন পর একসাথে, সেহেতু একটু ঘোরাঘুরি করাই যায়। কি বলো রোবা? রোবা নাহার রুদ্রের দিকে তাকালেন। রুদ্রের সহজ উত্তর, সবাই গেলে যাব, সমস্যা কি? অবশেষে সবাই মতামত দিল। তটিনীকে পায় কে? সে নেচে নেচে বাড়ি মাথায় তুলছে। রাজ ও তুরফান ট্যুরে যাবে বলে দারাজে শার্ট প্যান্ট অর্ডার করতে বসে গেছে। রোবা নাহার ও ঈশানীর সাথে আশারিয়া ও ঈশানীর বোন অনলাইনে জামা কাপড় দেখা শুরু করেছেন। বাড়িতে যেন হঠাৎ করে ঈদ লেগে গেছে। শুধু আমাদের তটিনীই নেচে বেড়াচ্ছে একা একা। কিন্তু চোখ ফাঁকি দিতে পারছে না রুদ্রের। সোফায় বসে পর্যবেক্ষণ করে চলেছে রুদ্র। মাঝে মধ্যে চোখ রাঙাচ্ছে। তার মধ্যে ডাক দিলেন ঈশানী। তটিনীকে অনলাইনে জামাকাপড় দেখাতে বসিয়ে দিলেন। চঞ্চল তটিনী নাক ফুলিয়ে বলল, তুমিই দেখো মা, তুমি যা কিনে দিবে তাই পরব। শশী চশমা ঠেলে বলল, নিজের কোনো পছন্দ নেই? তটিনী সেটা কানে নিল না। সে আবারও দুটো বাচ্চার সাথে ছুটতে ব্যস্ত। শশী নিজের ভাই শিশিরকে ফিসফিস করে বলল, তটিনীর বয়স কত যেন ভাই? শিশির বলল, 16 তো হবেই। শশী ভ্রু চুলকিয়ে বলল, এই বয়সেও এত চঞ্চল? ওর কি কোনো প্রবলেম আছে? শিশির অবাক হয়ে বলল, কি প্রবলেম থাকবে? শশী কথা কাটাতে বলল, না কিছু না, এমনি বললাম, অতিরিক্ত চঞ্চল তো। শিশির অভিজ্ঞদের মতো করে বলল, এমন করার বয়সই এখন। আজকের যুগে প্রায় সবাই নিজেকে ভিতরে ভিতরে গুটিয়ে নেয়। সেখানে ও হাস্যোজ্জ্বল একটি মেয়ে। প্রত্যেকেরই উচিত ওর মতো হওয়া। নিজেকে গুটিয়ে না নিয়ে হাসিখুশি থাকা। না হলে দিন শেষে বেরঙিন শৈশব বলে স্ট্যাটাস ছাড়া কিছু দিতে পারবে না। শিশিরের কথার প্রত্যুত্তরে শশী চুপ হয়ে গেল। হয়তো তার ভাই সত্যিই বলেছে। কারণ তার ভাই অনেক বই পড়ে। আর যারা বই পড়ে তাদের অনেক জ্ঞান থাকে। তটিনীরা ট্যুরে যাচ্ছে, তাও বর্ষর ট্যুর। সিলেটের মাটিতে তটিনীর কখনো পা রাখা হয়নি। সেজন্য সে অনেক এক্সাইটেড। রাতের মধ্যে সবকিছু গুছিয়ে রাখা হয়েছিল। সকালের দিকে মাইক্রোতে সবাই চেপে বসে পড়ল। তটিনী চিল্লিয়ে বলল, হুর রে, এবার যাচ্ছি ট্যুরে সিলেটে। রুদ্র সামনের সিট থেকে কান চেপে ধরল। শশী ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাই মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা।
এই শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে, প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে, দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সিলেটের পাথর, বালুর গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। সিলেট শহরের কেন্দ্রস্থল, সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চা বাগান, শাহজালালের মাজার, সিটি পয়েন্ট। শাহজালাল ও শাহপরানের পবিত্র মাজার শরীফ এ শহরে অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে। আসে বিপুল সংখ্যক পর্যটক। এছাড়াও রয়েছে জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, সাদা পাথর। জাফলং প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। সিলেটের জাফলংয়ে বর্ষা ট্যুর দেওয়ার আনন্দে তটিনীর খুশি যেন ধরে না। রুদ্র বলেছে পারলে সিলেটে আরও অন্যান্য জায়গায়ও নিয়ে যাবে। মেদিনীতে ঝিরিঝিরি বর্ষণ নেমেছে। বাতাসের দাপটে ধুলোবালি উড়াউড়ি করছে চারিদিকে। ঝিরি বর্ষণ শুরু হওয়ার মধ্যেই বাহিরে ঘোরাঘুরি করা দর্শকরা রিসোর্টে ঢুকে গেছে। এই অন্ধকারে বৃষ্টিতে ভিজে যাওয়া প্রকৃতি কন্যা জাফলংকে যেন আরও সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছে। ধুলো কণা চোখে মুখে পড়তে পারে সেজন্য রিসোর্টে অবস্থানকৃত ব্যক্তিরা জানালা আটকে দিয়েছেন অনেক আগে। ধুলোবালি উড়ানো এই বর্ষণে জাফলংয়ের রিসোর্টের প্রবেশদ্বারে থামল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। ছোটখাটো মাইক্রো থেকে নেমে আসলো একে একে রুদ্র, তটিনী ও তাদের পরিবারের লোকজন। রাত তখন ৮টা। মাইক্রো থেকে নেমে সবাই দৌড়ে রিসোর্টের দিকে এগুচ্ছে। এই ধুলোবালি উড়ানো আবহাওয়াতেও তটিনী দুহাত দুদিকে মেলে দিয়ে চিৎকার করে বলছে, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, পরে সব দেখিস, আপাতত নিজেকে বাঁচা। অগত্যা তটিনীর রাতে আর ঘোরাঘুরি করা হল না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই আরামের ঘুম দিল কাঁথা মুড়িয়ে জাফলংয়ের রিসোর্টে। রৌদ্রোজ্জ্বল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বাতাসে বইছে শীতল হাওয়া। সময় ভোর 7টা। রাতের মধ্যভাগে আকাশের কান্না থেমে আস্তে আস্তে আকাশে আবারও মেঘ জমতে শুরু করেছিল। অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে প্রভাতের আলো ফুটে উঠতেই সূর্যিমামা নিজের ক্ষমতা দেখালেন অল্প করে। ঘুম ঘুম চোখে তাকালো তটিনী। মুঠোফোন বের করে সময় দেখে নিল। 8টা এখনো বাজেনি। সেই উঠে ফ্রেশ হয়ে নিল। পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চাবাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাদরে। যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে। সিলেট হচ্ছে দুটি পাতা একটি কুড়ির সবুজ রঙের নয়নাভিরাম চারণভূমি, হজরত শাহজালাল রহ ও হজরত শাহপরান রহ সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। এখানে জন্মেছেন মরমী কবি হাসন রাজা, রাধা রমন দত্ত, আরকুম শাহ, দূরবীন শাহ ও শাহ আব্দুল করিমের মতো মরমী সাধকরা। প্রকৃতি কন্যা জাফলং সারা দেশে এক নামে পরিচিত সিলেট জাফলং নামে। সেখানেই এসেছে তারা।
সকালের নাস্তা শেষ করে 9টার পর রিসোর্ট থেকে বের হলো সবাই। তটিনী জিন্স ও টি শার্ট পরেছে। রোবা, নাহার ও ঈশানী যেন যুবতী হয়ে গেছেন হঠাৎ করেই। দুজনে জিন্স ও ফতোয়া পরেছেন। নিজেদের বউদের দেখে হতভম্ব দুভাই। সাথে যোগ দিয়েছে আশারিয়া আহমেদ। আলপনা ও শশী জিন্স টি শার্ট পরেছে। সবার মধ্যেই পর্যটক ভাব। জাফলংয়ের পানিতে নেমেছে সবাই। এত শান্তি যেন আর কোথাও নেই। চারিদিকে সকালের শীতল বাতাস বইছে। এজন্যই বুঝি সবাই সিলেটকে শান্তির শহর বলে। ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষের মিলনমেলা যেন এই জাফলং। কেউ কেউ পানিতে সাঁতার কাটছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ নৌকা চড়ে ব্রিজের কাছে গিয়ে ফিরে আসছে। আস্তে আস্তে সব দোকানপাট খুলছে দোকানিরা। তটিনী পানিতে লাফাচ্ছে। সাথে যোগ দিয়েছে দুটো পিচ্চি কাজিন। রুদ্র কোমরে হাত রেখে বলল, এখানেই লাফাতে থাক, দূরে যাস না। সাঁতার জানিস না কিন্তু তুই। তটিনী বাধ্য মেয়ের মতো মাথা নাড়াল। রুদ্র মোবাইলের ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করল। এদিকে রাজ ও তুরফান হাফ প্যান্ট পরে পানিতে নেমেছে। দুজনের খুশি যেন ধরছে না। তুরফান ও রাজ সাঁতার জানে, সেজন্য তারা গভীরে গিয়ে সাঁতরাচ্ছে। তটিনীর তা দেখে মন খারাপ হল। রুদ্র তখন ছবি তুলতে ব্যস্ত। তটিনী তুরফানকে ডেকে বলল, এই ভাই, আমাকেও নে না, আমিও সাঁতরাব। তুরফান তটিনীর 1 বছরের ছোট। কিন্তু লম্বার কারণে বোঝার উপায় নেই কে ছোট কে বড়। তুরফান বড় ভাইয়ের মতো করে বলল, একদম না বোন, তুই সাঁতার জানিস না, পরে ডুবে যাবি। তটিনী ঠোঁট উল্টে বলল, আরে ডুবব না, তোরা দুটোয় ধরে রাখবি আর আমি সাঁতরাব। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকাল। রাজ ইশারায় মানা করতেই তুরফান বলল, নারে, তুই বরং বাবাকে বল যা। অগত্যা তটিনী বাবার দিকে তাকাল। তাহের ইফফাত পানির উপর একটি পাথরে বসে আছেন। তটিনী সেদিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে ধরে সাঁতার কাটাও না বাবা, প্লিজ। তাহের ইফফাত উঠে দাঁড়ালেন। মেয়েকে নিজের দুহাতে তুলে রাজদের কাছাকাছি নিয়ে গেলেন। তটিনী বিশ্বজয় করার মতো আনন্দ পেল। রাজ ও তুরফানকে ভেঙচি কেটে সে সাঁতার কাটতে লাগল। তাহের ইফফাত কিছু সময় পরই বললেন, হাতে ব্যথা করছে মা, চলো পারে যাই। তটিনী বাবার কথা মেনে নিল। পারে আসার পর রাজমুখ ভেঙচি ফিরিয়ে দিয়ে বলল, এবার কি করবি? তটিনী নাক ফুলিয়ে রুদ্রকে চেপে ধরল। রুদ্র অবাক হয়ে বলল, কি হলো তোর? তটিনী কাদো কাদো মুখ করে বলল, সাঁতার শিখব রুদ্র ভাই। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর বাপকে বল। বাবা তো কিছুক্ষণ পরই হয়রান হয়ে গেছে। কিছুক্ষণ হলেও তো কেটেছিস, তাহলে আর মন খারাপ কিসের? আমি আরও সাঁতার কাটব। রুদ্র পানিতে নেমে বলল, আয়। তটিনী রাজ ও তুরফানের দিকে তাকিয়ে ভেঙচি কাটল। রুদ্র সেটা দেখে হেসে বলল, সবসময়ই সবকিছু নিয়ে প্রতিযোগিতা না করলে চলে না তোর? তটিনী পাম মারতে বলল, আপনি কত ভালো রুদ্র ভাই, আপনার কত এনার্জি বলুন। আপনার কাছে তো কুস্তিওয়ালারাও ফেল। রুদ্র মিনমিন করে বলল, বেশি বেশি হয়ে গেল না? জাফলং এই দুদিন থেকে তটিনীরা পথ বদলাল। গাড়িতে করে রওনা হল সিলেটের অন্য আরেকটি পর্যটন স্থানে। শাহপরান ও শাহজালাল ঘুরে তারা স্টেডিয়ামে গেল। চারিদিকে বিস্তৃত চা বাগান, সবুজে ঘেরা চারিদিক।
একদল চা পাতা সংগ্রহ করতে ব্যস্ত। কেউ কেউ এসেছে পিকনিকে। এত এত মানুষের মধ্যে নিজেকে অনুভব করে তটিনীর মন নেচে উঠল। চা বাগান ঘুরে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টে দুপুরের খাবার খেল তারা। তারপর রাতের বাসে করে রওনা দিল রাজধানীতে। সময় চলে গেল তীব্র বেগে। তটিনী নবম থেকে দশমে উঠে গেল। রুদ্র তখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ করে বাসায় পড়ে আছে। হাতে তার অফুরন্ত সময়। তখন আমাদের তটিনীর বয়স 17তে গিয়ে ঠেকেছে। এই দীর্ঘ ছুটিতে রুদ্র আবারও বন্ধুদের নিয়ে ট্যুর দিবে বলে ভাবল। বরাবরের মতো যেতে আগ্রহ প্রকাশ করল তটিনী। কিন্তু রুদ্র রাজি হল না। বলল, এসএসসি পাশ কর, তখন কাশ্মীরে ঘুরতে নিয়ে যাব। তটিনীর চোখের জল নাকের জল এক করেও রুদ্রকে গলাতে পারল না। রুদ্র বন্ধুদের নিয়েই ট্যুর দিল দার্জিলিংয়ে। কিছুটা অভিমান নিয়ে তটিনী পড়াতে মন দিল। মনে মনে প্রতিজ্ঞা করল রুদ্রকে আর কখনো ট্যুরে নিতে বলবে না। তটিনীর সফট হার্টে ব্যাপক আঘাত লাগল। জেদের বশে চঞ্চল তটিনী হঠাৎ সিরিয়াস হল সবকিছুতে। স্কুল কামাই করা মেয়েটি নিয়মিত স্কুলে যাতায়াত করতে লাগল। নিজের মেয়ের চেঞ্জ দেখে মনে মনে খুশি হলেও চিন্তা হচ্ছিল ঈশানীর। মেয়ে হঠাৎ করে এভাবে চুপচাপ হলো কেন? রুদ্র ট্যুর থেকে আসার 1 মাস পর সহ্য করতে না পেরে তটিনীর অভিমান ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগল। মাথায় হাত রাখতেই তটিনী হুড়হড় করে কেঁদে অভিযোগ করল, আপনি আমাকে কেন ট্যুরে নেননি রুদ্র ভাই? রুদ্র কানে ধরে বলল, আমি জীবনে যেখানেই যাই না কেন তোকে সাথে নিয়ে যাব না। তবুও তুই এরকম সিরিয়াস অভিমান করিস না। কখনো বিয়ে করে বউকে নিয়ে হানিমুনে গেলেও তোর জন্য আলাদা টিকিট নিব যাতে তুই যেতে পারিস। বিনিময়ে তটিনী মুখ ভেঙচি কেটে বলল, আপনাকে কোনো মেয়ে বিয়ে করবে রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, সময় হলে দেখবে পাবি কে করে। তটিনী আবারও আগের মতো হলো। কিন্তু রুদ্রের সাথে মেশাটা কমিয়ে দিল। হয়তো বয়স বাড়ছে বলে ম্যাচিউরিটি এসেছে একটু। কিন্তু রুদ্র আগের তটিনীকে মিস করতে লাগলো। পিচ্ছি মেয়েটা বড় হলো কেন? তটিনী আজকাল রুদ্রের আশেপাশে আসে না। কিছু বললেও মাথা নিচু করে বলে। রুদ্র হাত ধরে জিজ্ঞেস করেছিল, পাল্টে যাচ্ছিস কেন তুই? তটিনী লজ্জা পেয়ে বলেছিল, বড় হচ্ছি রুদ্র ভাই। তটিনীর বড় হওয়াটা রুদ্র মানতে পারল না। আগের তটিনীকে মিস করতে লাগল প্রতিনিয়ত। তটিনী এসএসসি পাশ করল। রুদ্র অনার্স লাস্ট ইয়ারে তখন। তটিনীর বয়স হলো 18। অ্যাডমিশন নিয়ে কলেজেরও চান্স হয়ে গেল তার। বেচারা রুদ্র ভাই শুধু অসহায় চোখে চেয়ে চেয়ে তটিনীর বড় হওয়া দেখতে লাগলো। আগের তটিনী আর এই তটিনীর মধ্যে বিস্তর ফারাক। এই তটিনী লজ্জা পায়। আগের তটিনী ছিল মুখ পাতলা। রুদ্র নিজের এই অনুভূতির কোনো নাম দিতে পারে না। সে অনেক কিছু বুঝেও চুপ করে যায়। মা বাবা চাচা চাচির একমাত্র আদরের মেয়ে তটিনী। সে যদি ভাগ বসায় তো পুরো গোষ্ঠী তাকে কি করবে কে জানে। রুদ্র নিজের অনুভূতি চেপে যেতে লাগল।
চুপ হয়ে দেখতে লাগলো তটিনীর বড় হওয়া। রুদ্র যখন গ্রাজুয়েট হলো তখন তটিনী ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বিদেশে উচ্চশিক্ষার জন্য সব ব্যবস্থা করা হলো। রুদ্র নিজের অনুভূতি চেপে রেখে 6 মাসের মধ্যে বিদেশে পাড়ি জমাল। তটিনী কলেজ লাইফের ইতি টানল। যে মেয়েটির পড়াশোনা ভালো লাগত না সে মেডিকেলে চান্স পেতে পুরোদমে পড়তে লাগল এবং ফলাফলও পেল ভালো। সিলেট ওসমানীতে চান্স পেয়ে তটিনী রাজধানী ত্যাগ করল। রুদ্র যাও একটু আধটু খোঁজ নিতে পারত, এখন তাও পারে না। একজন যুবতী মেয়েকে তো প্রতিদিন ফোন দেওয়া যায় না। সপ্তাহে একবার 5 মিনিটের মতো কথোপকথন এই তো, তাও কাজিন ভাই হিসেবে। রুদ্র পুরোটা সময় গম্ভীর থাকে। তুই থেকে তুমিতে এসেছে তার সম্বোধন। তাদের সম্পর্কের এই দেয়ালটা ঠিক কিভাবে উঠল সেটা রুদ্র ভেবেও বের করতে পারে না। কারণ শুধু একটাই হতে পারে, তটিনীর বড় হওয়া। কিন্তু একটা মানুষ কি এত দ্রুত বড় হয়ে যেতে পারে? এত দ্রুত কিভাবে পাল্টে যেতে পারে? এভাবেই চলতে লাগলো। তটিনীর পড়াশোনা চলতে লাগল পুরোদমে। ডাক্তারি পড়া, ছুটিতে হোস্টেল বান্ধবীদের সাথে একটু আধটু ঘোরাঘুরি, ঈদে বাবা মাকে দেখতে যাওয়া, এই তো। এই চেঞ্জটা, এই পরিবর্তনটা হয়েছে কোনো কারণে। আমাদের জীবনে একটা ধাক্কা খেতে হয়, যার জন্য আমাদের পরিবর্তন হতে হয়। জীবনে ধাক্কা না খেলে আমরা ঠিক বড় হই না। আমাদের আত্মসম্মান বা ম্যাচিউরিটি বাড়াতে একটা ধাক্কাই যথেষ্ট। চঞ্চল তটিনী সবার আড়ালে কোনো একটা ধাক্কা পেয়েছে। ওই ধাক্কাটাই থাকে আত্মসম্মান বুঝদার একটি মেয়ে বানিয়ে দিয়েছে। রাত 12টা। হোস্টেলের বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে আছে তটিনী। মন খারাপের মেঘেরা তাকে চেপে ধরেছে। চোখে টলমল করছে নোনা জল। বুকে চেপে আছে এক সমুদ্র কষ্ট, যা কাউকে বলা হয়নি। তটিনী জানে না সে কখনো বলতে পারবে কি না। শুধু সে জানে সে মারাত্মক ভুল করে ফেলেছে। এমন ভুলের কারণে তাকে অভিনয় করে যেতে হচ্ছে। সে জানে না সে আবারও আগের মতো হতে পারবে কিনা। সে জানে না আগের মতো রুদ্রকে রুদ্র ভাই বলে জড়িয়ে ধরতে পারবে কিনা। হাজারটা বায়না ধরতে না পারার আফসোসে তার বুকে পাহাড় জমা হলো। সেই পাহাড় সাগরে পরিণত হয়ে তটিনীর চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগল। অন্ধকার মন খারাপই আকাশের দিকে তাকিয়ে তটিনী অভিযোগ করে ফেলল সম্পূর্ণ বেখেয়ালে। প্রিয় রুদ্র ভাই, আপনি কি দুঃখ চিনেন? মন খারাপ বুঝেন? চিনলে কেন বুঝেন না প্রেয়সীর হৃদয়ের বেকুলতা? আপনার জন্য ব্যাকুল থাকে যার মন। কেউ একজন আপনাকে নীরবে মন দিয়ে বসে আছে, বুঝতে পারেন না কেন? আপনার কি কিছুই যায় আসে না? একটু বুঝুন না। মেয়ে মানুষের মন বুঝতে না পারলে কেমন পুরুষ আপনি? তটিনীর চঞ্চল মন গুমরে মরছে আপনার একটি ইশারা পাওয়ার আশায়। আপনি সব বুঝলেন, সব জানলেন, জানলেন না শুধু তটিনীর মনের কথা। আপনার অগোচরে যেই কষ্ট আমি বয়ে চলেছি, সেই কষ্টটা যেন আপনি কখনো অনুভব না করেন। আপনাকে যেন আপনার ভাগ্য ভালো রাখে। তটিনীর ভাগ্যে কয়লা থাক, যা পুড়িয়ে ছারখার করে দিবে তটিনীর লুকোনো চঞ্চল হৃদয়কে।
বিদেশের মাটিতে বরফ ঢাকা বিস্তর প্রান্তরে হুডি পরে দাঁড়িয়ে আছে এক যুবক। বরফ দিয়ে বানিয়ে চলেছে এক চঞ্চল হরিণীর কিশোরী রূপ। বরফ গলতে গলতে সেটা নাই হয়ে যেতেই যুবকটির চোখ থেকে টুপ করে পড়ল এক ফোঁটা নোনা জল। বরফ ধীরে ধীরে যুবকটিকে গ্রাস করে নিতে শুরু করতেই ভেসে এলো কারো চিৎকার। হেই রুদ্র, কি করছো তুমি ওখানে? কুইকলি চলে আসো, তুমি চাপা পড়ে যাবে। রুদ্রের যেন ধ্যান ফিরল। তড়িৎ গতিতে চলে গেল হোস্টেলের ভেতরে। হাত পা জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হুডি খুলে রুদ্র ব্ল্যাঙ্কেটের তলে ঢুকল। হট এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে জুবুথুবু হয়ে বসে রইল কিছু সময়। বুকে ব্যথা ধীরে ধীরে কমে আসতে লাগল। চিৎকার করা যুবকটি গরম কফির মগ এগিয়ে দিয়ে বলল, কি করছিলে তুমি তখন? কতটা ক্ষতিকর ওটা জানো? রুদ্র কিঞ্চিত হেসে কফিতে চুমুক দিয়ে বলল, তাকে ভাবতে লাগলে আমি দুনিয়া ভুলে যাই হ্যারি। হ্যারি কাঁধ চাপড়ে বলল, লাভ সাবজেক্ট? ওয়াও! রুদ্র চোখ বন্ধ করে কফিতে চুমুক দিতে লাগল। বুকে তখনও চিনচিন করছে তার। কাউকে মনে পড়ছে তীব্রভাবে। চলবে।